হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। আজকে আমরা পিএসসি ক্লার্কশিপের ম্যাথ প্র্যাকটিস সেট নাম্বার 3 করব। দেখো, এই ক্লাসটি শুধুমাত্র যে তোমাদের পিএসসি ক্লার্কশিপের জন্য কাজে লাগবে তাই নয়, তোমাদের যে সামনে ডাব্লিউপি এক্সাম বলো, রেলওয়ে এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু কাজে লাগবে পাটিগণিতের পোর্শনটা। ওকে, তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। এর আগের দুটো ক্লাস যদি না করে থাকো অবশ্যই করে নিও। আর আমি ক্লাসের পিডিএফ কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্র্যাকটিস সেট হিসাবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও কিন্তু প্র্যাকটিস সেট হিসাবে ক্লাসের পিডিএফগুলো তুমি পেয়ে যাবে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট না হয়ে থাকলে অবশ্যই জয়েন্ট হয়ে যাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। আজকের প্রথম অঙ্ক কি বলেছে দেখো। কি বলেছে দেখো, এটার বর্গমূল কত হবে চেয়েছে। এই অঙ্কটা করার ক্ষেত্রে তুমি একটা কাজ করো, এই 8টাকে দুটো ভাগে ভাঙো। 8টাকে আমরা লিখতে পারি 5+3, এইটা লিখতে পারি। আর দেখো কি রয়েছে, 8টাকে আমি লিখছি হলো 5+3, আর ওইদিকে আছে হলো 2√15 রয়েছে। এটাকে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, বীজগণিতে একটা সূত্র অ্যাপ্লাই করব। a+b তার হোল স্কোয়ার ইকুয়াল টু a² + 2ab + b²। এবার দেখো, এই 5টাকে আমি এমনভাবে লিখতে পারি। দেখো, 5কে কিন্তু আমি এটা লিখতে পারি a² মানে তোমার √5 এর স্কোয়ার লিখতে পারি, কারণ √5 গুণ করলে কি একটা 5 হয়। তাহলে এইটা লিখতে পারি প্লাস 2, এই √15টাকে ভাঙো, 2 × এটাকে ভাঙো 5 করো ইন্টু 3 করো। তাহলে দেখো 2a আর 3, এই 3টাকে আমরা b বানাবো, 2ab + b² মানে কত, এই যে 3 রয়েছে মানে √3, এইটা স্কোয়ার। তাহলে দেখো a² + 2ab + b² হয়ে গেল। এটা কার সূত্র? এটা হলো a+b তার হোল স্কোয়ারের সূত্র, মানে √5 প্লাস √3, এটা এ গেল, এটা বি গেল, এই তার হোল স্কোয়ার, এটা সূত্র। বুঝে গেল? দেখো, যখন এইটা হবে, যখন কি বলেছে এটার বর্গমূল কত, দেখো এইটা মানে কি, এটা স্কোয়ার রয়েছে মানে দুবার রয়েছে, এর বর্গমূল মানে একটা আসবে, মানে √5 প্লাস √3 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এতে আছে। ওকে, এটাকে আমরা ভেঙে বীজগণিতের সূত্রে করলাম। এটা কার সূত্র ছিল? a² + 2ab + b², এটা ছিল a+b তার হোল স্কোয়ারের সূত্র। দেখো এখানে হোল স্কোয়ার রয়েছে মানে কি বর্গ আকারে আছে, বর্গমূল মানে একটা আসবে। তো অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার। 2 নম্বর দেখো বলেছে, যদি 10 জন পুরুষ বা 16 জন বালক 60 দিনের মধ্যে একটি বাড়ি তৈরি করতে পারে, তবে 25 জন পুরুষ এবং 16 জন বালক এই বাড়িটি তোমার কত দিনে তৈরি করবে। দেখো, 10 জন পুরুষ, 10 জন এম লিখছি, 60 দিনে মনে করো একটি বাড়ি তৈরি করছে। অপরদিকে বলেছে দেখো 16 জন বালক, 16 জন বালক 60 দিনে একটি বাড়ি তৈরি করছে, বা আছে, দুটোই কিন্তু আমাদের সমান। এটা হলো আমাদের টোটাল কাজ। এদিকে দেখো 60 আর 60 বাদ দিয়ে দাও, তাহলে কত? 10m = 16b পাচ্ছি। ছোট করো, 5×2 = 10, 8×2 = 16, মানে 5m = আমি পাচ্ছি 8b। ওকে, এবার দেখো 5m = যদি আমাদের 8b হয়, এইটাকে টোটালটাকে বালকে কনভার্ট করো। দেখো এখানে রয়েছে আমাদের 25 জন পুরুষ রয়েছে প্লাস 16 জন বালক লাস্টে কাজ করবে, তাই তো। 25 জন পুরুষ মানে কতজন বালক? 5 জনের নিচে 25 জন বসাও, 25 জন পুরুষ। দেখো এখানে এখানে কত গুণ হয়েছে, এখানে দেখো 5 দিয়ে গুণ করেছি, এখানেও তুমি 5 দিয়ে গুণ করো। তাহলে 25 জন পুরুষ সমান 5 × 8 = 40 জন বালক। ওকে, তাহলে এইখানে 25-এর বদলে আমরা লিখব 40 জন বালক প্লাস এদিকে 16 জন বালক আছে, টোটাল হয়ে গেল আমাদের 56 জন বালক। এবার দেখো, এবার দিন বার করতে গেলে টোটাল কাজকে কতটা লোক সংখ্যা রয়েছে সেটা দিয়ে ভাগ করলে আমরা দিন পাবো। তাহলে দিন লাগবে কত? দিন ইকাল টোটাল কাজ কত, এই 16b ইন্টু 60, যেহেতু টোটালটা আমি বালকে কনভার্ট করেছি তার তার জন্য আমি এইটাকে টোটাল কাজ হিসাবে নেব। যদি পুরুষে কনভার্ট করতাম এইটাকে নিতাম। ওকে, বাই কত, টোটাল রয়েছে হলো 56b, তাহলে এইখানে লেখা হলো 56b। বি বি কাটো, এটাকে 8 দিয়ে কাটো, 8×2 = 16, 7×8 = 56। তাহলে এখানে কত পাচ্ছি, টোটাল পাচ্ছি 120/7। 120কে তুমি 7 দিয়ে ভাগ করো, 7 একে 7, 7×5 = 12, 50 পেলাম, 7×7 = 49, পড়ে থাকলো 1। তাহলে 17×1/7 হবে আমাদের অ্যান্সার, এত দিন। দেখো অপশান, একটা অপশানেও কিন্তু নেই, এটা 17×2/7 আছে, তাহলে অপশান নাম্বার ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে।
পি এবং তার তিন বন্ধুর গড় ওজন দেওয়া আছে 55 কেজি। যদি পি তার তিন বন্ধুর গড় ওজনের চেয়ে 4 কেজি বেশি হয়, তাহলে পি এর ওজন কেজিতে কত? দেখো টোটাল কত বলো তো, পি আর তিন বন্ধু, পি প্লাস তিনজন বন্ধু, ওকে, পি প্লাস পি এর তিনজন বন্ধু সমান সমান গড় ওজন 55, তাহলে মোট ওজন কত? 55 ইন্টু কত করবো, দেখো এই তিনজন বন্ধু আর পি, টোটাল হলো 4 জন। তাহলে গড়কে লোক সংখ্যা দিয়ে গুণ করলে আমরা কি পাই? টোটাল পাই। টোটাল করো, 4×5 = 20, 4×5 = 20 দিয়ে 22, 220 পেলাম। এটা পেলাম টোটাল। যদি পি তার তিন বন্ধুর গড় ওজনের চেয়ে 4 কেজি বেশি হয়, মনে করো তিন বন্ধুর গড় ইকুয়াল টু এক্স কেজি, ঠিক আছে, তাহলে পি কত হবে? পি তিন বন্ধুর গড় ওজন থেকে 4 কেজি বেশি, তাহলে এক্স যোগ 4, তিন বন্ধুর গড় ওজন এক্স, তার থেকে 4 কেজি বেশি মানে কত হলো? এক্স যোগ 4 হলো। এবার দেখো আর তিন বন্ধুর মোট কত হলো? তিন বন্ধুর টোটাল কত হবে বলো? গড় যদি এক্স হয়, টোটাল তিনজন মানে 3x হয়ে যাবে, এইটা টোটাল। এবার দেখো তাহলে পি এর বদলে আমরা লিখতে পারি x+4, এটাই তো পি এর মান, x+4 প্লাস তিন বন্ধুর মোট কত? তিন বন্ধুর মোট হলো 3x প্লাস 3x ইকুয়াল টু কিন্তু টোটাল চার বন্ধুর মোট কত পেয়েছি? 220, তাহলে ইকুয়াল টু লেখো 220। ক্যালকুলেশন করো, 4x ইকুয়াল টু 220, চার পাশে কাটাও -4, তাহলে 4x ইকুয়াল টু 216, 4 দিয়ে কাটো, 4×5 = 20, 4×4 = 16, 54 পেলাম। তাহলে x এর মান কত? 54। কি চেয়েছে বলো? পি এর ওজন কেজিতে কত? x এর মান যদি 54 হয়, পি এর ওজন কত? এইটা x+4, তাহলে পি ইকুয়াল টু x+4 মানে 54 যোগ 4 ইকুয়াল টু 58 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সিতে রয়েছে। সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো আমাদের কি বলেছে। বলেছে একটি রাশি একটি নির্দিষ্ট সুদের হারে বার্ষিক চক্রবৃদ্ধিতে 3 বছরে 27 গুণ হয়, বার্ষিক সুদের হার গণনা করো। দেখো 3 বছরে 27 গুণ হয়, চক্রবৃদ্ধি সুদের আমরা সূত্র কি জানি? এ মানে কি? টোটাল সুদ আসল, এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100, উপরে থাকবে কত? এন থাকবে। এই সূত্রে করো, 27 গুণ হয় মানে 27 গুণ মানে কি? এই সুদ আসলে মিলে 27 গুণ, মানে এর এখানে লিখবো আমি 2, এই 27 পি লিখবো, 27 গুণ হয়ে গেল, ইকুয়াল টু পি, ঠিক আছে। মানে এইটা ধরো আসল যদি 1 টাকা হয়, তাহলে সুদ আসল মিলে 27 গুণ মানে 27 টাকা হয়ে যাবে, ঠিক আছে। মানে এটা যদি পি হয়, এটা হয়ে যাবে 27 পি। পি ইন্টু 1 প্লাস আর বাই 100, 3 বছর মানে উপরে দেবো 3, এন এর মান কত? বছরে লিখতে হয় মানে 3 বছর। পি পি কেটে দাও, এটাকে ঘুরিয়ে লেখো, 1 প্লাস আর বাই 100, উপরে আছে 3 ইকুয়াল টু এখানে 27 রয়েছে। তাহলে দেখো 1 প্লাস আর বাই 100, এই পাশে কিউব রয়েছে, এটাকে যদি আমি এপাশে পাঠাই কি হবে? 27-এর রুট কিউব হয়ে যাচ্ছে না? 27 মানে কি দাঁড়াচ্ছে বলো তো? এই এইখানে 3 থাকা মানে 27কে এমনভাবে ভাঙতে হবে যাতে তিনটের জন্য একটা করে আমি আনি। মানে দেখো 3-এর কিউব 27 হয়, তাহলে আমি এইটার বদলে লিখবো হলো 3 লিখবো, ঠিক আছে। আর এইখানে কত পাচ্ছি? 100কে লসাগু করো, এখানে এখানে দেখো পাচ্ছি 100 প্লাস আর পাচ্ছি, তাহলে এখানে পাচ্ছি আর ইকুয়াল টু গুণাগুণি গুণ করো 300, আর এই 100 এপাশে পাঠাও -100, আর ইকুয়াল টু কত পাচ্ছি? 200, তাহলে 200% হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। 5 নম্বর দেখো বলেছে 16% অ্যালকোহলযুক্ত 400 মিলি মিশ্রণে কতটা বিশুদ্ধ অ্যালকোহল যোগ করতে হবে যাতে মিশ্রণে অ্যালকোহলের ঘনত্ব 40% হয়ে যায়। দেখো এক্ষেত্রে একটা আছে, আর একটা যেটা আছে, মনে করো আর একটা রয়েছে আমাদের জল রয়েছে, এই দুটো কতটা আছে সেটা বার করো। টোটাল আছে 400 মিলিতে অ্যালকোহল কত আছে? 16%, তাহলে ইন্টু 16/100 করো, 100 দিয়ে কাটো, 4 পাচ্ছি, 4 × 16 = 24 পাচ্ছি, ঠিক আছে। এটা হলো অ্যালকোহল। তাহলে এবার বাকি কত? বাকিটা নিশ্চয় জল থাকবে, ঠিক আছে। তাহলে বাকিটা জল যদি আমরা করি, তাহলে কত আসবে? টোটাল তো 400, তাহলে 400 -64 করে দাও, বাকি আছে কত বলো? 4 কত হলে 10, 6 হলে হাতে 1 রয়েছে, 6 রেখে 7 3 10, 36 পাচ্ছি, আর এদিকে তোমার 236 পাচ্ছি, তাই না? এখানে যদি 1 দিই, টোটাল কত হচ্ছে? 336 হয়ে যাচ্ছে, এখানে 1 দিলে 336, ঠিক আছে। এটার সঙ্গে 64 যোগ করলে আমাদের 400 হবে, ওকে।
এবার দেখো, এটা জল পেলাম, এটা অ্যালকোহল পেলাম। এবার বলেছে দেখো তোমার বিশুদ্ধ অ্যালকোহল 400 মিলি মিশ্রণে কতটা বিশুদ্ধ অ্যালকোহল যোগ করতে হবে যাতে মিশ্রণে ঘনত্ব 40% হয় অ্যালকোহলের। মনে করো এক্স লিটার অ্যালকোহল যোগ করতে হবে, মানে এখানে লেখো প্লাস এক্স লিটার। ওকে, এবার দেখো তাহলে আমি এইটাকে এইভাবে লিখবো, 64 প্লাস এক্স বাই 336 ইকুয়াল টু দেবো, দেখো 40% অ্যালকোহল মানে নতুন যেটা অনুপাত হবে সেটা কি দাঁড়াবে, অ্যালকোহল আর ইস্টু যদি আমি জল করি তাহলে কত দাঁড়াচ্ছে, অ্যালকোহল যদি 40 হয়, জল কত হবে, টোটাল তো 100, জল হবে তাহলে 60 হবে বাকিটা। এটাকে ছোট করো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2:3, তাহলে উপরে দেবো 2, নিচে দেবো 3। ওকে, এবার কাটাকুটি করো, 3 দিয়ে কাটো, 1 1 2 পেলাম, তাহলে 64 প্লাস এক্স ইকাল টু গুণাগুণি গুণ করো, 2 দুগুণে 4, 11 দুগুণে 22, তাহলে এক্স ইকাল টু 224 মাইনাস 64, ওপাশে প্লাস ছিল এপাশে আসলে মাইনাস, এক্স ইকাল টু বিয়োগ করো, 4 4 মিলে গেলে 0, 6 কত হলে 12, 6 হলে হাতে 1 থেকে 1 বাদ দাও, 160 মিলিলিটার হবে আমাদের অ্যান্সার। ওকে, যেটা আমাদের অপশন নাম্বার এ তে আছে। নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো এটা আমাদের কি বলেছে, এটা আমাদের বলেছে দেখো 1 থেকে 100 পর্যন্ত 3 বা 4 উভয়ের কতগুলি গুণক আছে। দেখো 1 থেকে 100 পর্যন্ত 3 বা 4-এর উভয়ের কতগুলি গুণক আছে এটা বার করার জন্য ফার্স্ট তুমি 100-কে 3 দিয়ে ভাগ করবে। দেখো 3 33-এ কত হচ্ছে, 99 হচ্ছে, তাহলে ভাগফল যেটা সেটাকে নেব, মানে 33-কে নেব, মানে এই 1 থেকে 300-র 1 থেকে 100-র মধ্যে 3-এর গুণিতক পাবো 33টি, এখানে লাগো 33। তারপরে এটাকে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে 4 পয়সা 100, মানে 4-এর গুণিতক পাবো হলো 25টি, এখানে লেখো 25টি। এবার একটা জিনিস দেখো, এই এমন তো কিছু সংখ্যা আছে যেগুলি 3 দিয়েও যায়, সেগুলি 4 দিয়েও যায়, এমন কিছু সংখ্যা আছে। তাহলে দেখো 3 দিয়েও আমরা নিচ্ছি, 4 দিয়েও আলাদা আলাদা করে নিচ্ছি, তাহলে এমন কিছু সংখ্যা আছে যেটা এই দুটোর মধ্যে কমন চলে গেছে, মানে কিছুর একটা সংখ্যা আমাদের বেশি গোনা হয়ে গেছে। মানে ধরো একটা সংখ্যা মনে করো 12, ঠিক আছে, 12 3 দিয়েও যায়, 4 দিয়েও যায়, এটাকে দেখো 12, তার মানে এই 33-এর মধ্যেও একটা সংখ্যা আছে 12, 33টির মধ্যে, আবার এই 25টির মধ্যে একটা সংখ্যা 12 আছে, তাহলে দেখো 12টাকে আমি দুবার গুণে ফেললাম না, কিন্তু আমাদের তো টোটাল কতগুলি গুণক আছে সেটা চেয়েছে, তাহলে যেটা দুবার গুণে ফেলছি আমরা যেগুলি, সেগুলিকে বাদ দিতে হবে। কি করে বাদ দেবো, 3 আর 4-এর লসাগু কত, 3 আর 4-এর লসাগু 12, মানে তুমি 12 দিয়ে 100-কে ভাগ করবে, 12 দিয়ে যদি 100-কে ভাগ করো তোমার 8 12 দাও 96 হচ্ছে, ঠিক আছে, এখানে 4 পড়ে থাকছে, ভাগফলটাকে নেবো, মানে 8টা কিন্তু আমাদের দুটোর মধ্যে কমন আছে, তাহলে এই 8টা আমরা বাদ দিয়ে দেবো, আগে এই দুটো যোগ করো, দুটোর থেকে আমরা 8টা বাদ দিয়ে দেবো, দুটো যোগ করলে কত হচ্ছে, 5 3 8, 3 2 5 58, আর 8 দুটোর মধ্যেই গোনা হচ্ছে বলে আমি এই দুটো, এইটার থেকে 8 বাদ দিয়ে দেবো, মানে 50 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বিতে আছে। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু 24 এবং 168 এবং সংখ্যাগুলি তোমার 1:7 হলে 1:7 অনুপাতে রয়েছে, দুটি সংখ্যার মধ্যে বড়টি নির্ণয় করে। দেখো এই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু বলেই দিয়েছে, তাই না। দেখো দুটোর মধ্যে যেটা কমন থাকে, মনে করো একটা একটা যদি এক্স হয় আর একটা সংখ্যা কত হবে, 7x হবে, দেখো দুটোর মধ্যে কমন এক্স, তাহলে এক্সই হবে গসাগু, প্রশ্নে দেখো গসাগু তো বলেই দিয়েছে, গসাগু তাহলে 24 হবে, তাহলে বড় সংখ্যা কত, 7x, মানে 24 ইন্টু 7, তাহলে 4 7 28-এর 8, হাতে 2 রয়েছে, 7 2 14 দিয়ে 16, 168 কিন্তু হওয়ার কথা, তাই না। এটা যদি তোমার বড় সংখ্যা যদি তোমার এইটা হয়, তাহলে ছোট সংখ্যা হবে কত, ছোট সংখ্যা 24 হবে, দুটোর লসাগু করলেও তুমি 168 পাবে, ঠিক আছে। তো আমি 168 কিন্তু এটার অ্যান্সার করছি, অপশন নাম্বার এ তে রয়েছে। এখানে আমাদের সংখ্যাগুলির অনুপাত দিয়েছে, ঠিক আছে, তাহলে আমি এটাকে 168 করছি। যদি একটি সংখ্যা সেই সংখ্যার 50% এবং সেই সংখ্যার 25%-এর গড় 280 হয়, তাহলে সংখ্যাটি কত। মনে করো একটি সংখ্যা এক্স, সেই সংখ্যার 50%, মানে যোগ দাও, এক্স এর 50% মানে 50x/100, সেই সংখ্যার 25%, এক্স এর 25% মানে কত, 25x/100, এদের গড় হবে 280, তাহলে ইকুয়াল দিয়ে গড় যদি 280 হয়, তিনটে সংখ্যা পাচ্ছি, মোট কত হবে, 280 ইন্টু 3 হবে,
তাহলে এইটাও যোগ করলে মোট পাচ্ছি, এটাও মোট, তাহলে আমি এই দুটো ইকুয়াল লিখতে পারি। 100কে লসাগু করে দাও, 100x প্লাস 50x প্লাস 25x, এর পাশে যাচ্ছে কত, 280 ইন্টু 3। ক্যালকুলেশন করো, 175x ইকুয়াল টু 280 ইন্টু 3, কোনাকুনি গুণ করো, 100কে ওপাশে পাঠাও, 100 হয়ে গেল ইন্টু। এবার ক্যালকুলেশন করো, ঠিক আছে। এবার ক্যালকুলেশন করলে কত হচ্ছে দেখো, এটাকে যদি আমি 25 দিয়ে কাটি, 7 পয়সে 175 হচ্ছে, এখানে 4 পয়সে 100 পাচ্ছি, 7 দিয়ে কাটো, 4 7 28 মানে এখানে 40 পেলাম। এক্স এর মান কত, এক্স এর মান 3 4 12, তাহলে এখানে পাচ্ছি 120 ইন্টু 4, মানে 480 পাচ্ছি আমাদের অ্যান্সার, 480 হবে অ্যান্সার। ওকে, অপশান নাম্বার ডি কিন্তু হচ্ছে, কিংবা অপশান নাম্বার এখানে একটা শূন্য হবে, ঠিক, এখানে হয়তো অপশান একটা শূন্য ছিল, যাই হোক, ঠিক আছে। নাম্বার 48 হয় তাহলে অপশান নাম্বার ডি করবো, অপশান নাম্বার বিতে একটা শূন্য বসিয়ে অপশান নাম্বার বি করছি। ওকে, দেখো 9 নম্বর কি বলেছে, 12টি সংখ্যার গড় 15, যদি 41 নম্বর অন্তর্ভুক্ত থাকে তবে এই 13টি সংখ্যার গড় কত হবে। দেখো 12টি সংখ্যার গড় 15, মোট কত, 12টির মোট বার করো। মোট বার করতে গেলে 15 ইন্টু 12 করবো, গুণ করতে হয়, 5 বারং 60, শূন্য হাতে 6 রয়েছে, 12 আর 6 18, 180 পেলাম মোট। এর সঙ্গে 41 যুক্ত হবে, তাহলে এর সঙ্গে যোগ 41 করো, এখানে 1 বসাও, 8 4 12, হাতে 1 রয়েছে, 1 আর 1 2, 221 পেলাম। এবার বলেছে তাহলে 13টি সংখ্যার গড় কত, তাহলে এবার 13টি সংখ্যা হয়ে গেল, একটা সংখ্যা বাড়লো তো, তাই না, একটি কত গেল 41 যোগ হলো, তাহলে এবার 13টির মোট কত, 13টির মোট কত পাচ্ছি আমরা, 13টির মোট পেলাম কত, 221, তাহলে গড় কত হবে, গড় 221কে আমরা 13 দিয়ে ভাগ করব, কারণ সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, যতগুলি সংখ্যা আছে 13 দিয়ে ভাগ করো, 13 দিয়ে কাটো, 13 কে 13 কত লাগছে, 9 লাগছে, 9 যদি লাগে তাহলে কত হচ্ছে, 91 হয়ে যাচ্ছে, 7 13 91, তাহলে গড় কত পাচ্ছি, 17 পাচ্ছি, 17 কিন্তু আমাদের অ্যান্সার হবে, যেটা অপশন নাম্বার ডিতে আছে। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, 240 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে 3:2, তা থেকে 40 লিটার মিশ্রণ বের করে নেওয়া হয় এবং 9 লিটার দুধ যোগ করা হয়, বর্তমানে দুধ ও জলের চূড়ান্ত অনুপাত কত। দেখো 240-এর মধ্যে কোনটা কতটা আছে বার করো, 240 ইন্টু আনুপাতিক ভাগার করো, এখানে 3 2 5, নিচে 5 দেবো, উপরে দেবো 3, 5 দিয়ে কাটো, 4 5 20, 5 8 24, তাহলে 3 8 24, 4 হাতে 2 রয়েছে, 3 4 12 2 14, 144 পেলাম কি, দুধ রয়েছে। তাহলে জল কতটা আছে, 240-এর মধ্যে নিশ্চয়ই 2 এর 5 যাবে, এবার 3 এর 5 চলে গেল, এই 2 এর 5, 5 দিয়ে কাটো, এখানে কত পাচ্ছিলাম, 48 পাচ্ছিলাম, তাহলে 8 দুগুণে 16 6, 4 দুগুণে 8 আর 1 9, 96, এটা পেলাম কত, জল পেলাম। ওকে, এবার দেখো বলেছে 40 লিটার মিশ্রণ বের করে নেওয়া হয়েছে, 40 লিটার মিশ্রণ বের করে নেওয়া হয়েছে মানে এর মধ্যে থেকে দুধও আমাদের কিছুটা উঠেছে, জলও কিছুটা উঠেছে, কত কত সেটা বার করি, মানে 40-এর মধ্যে প্রথমে দুধের আনুপাতিক ভাগার করো, দুধ কতটা তোলা হয়েছে, দুধ তোলা হয়েছে 40-এর মধ্যে 3 এর 5, এটা হলো দুধের আনুপাতিক ভাগ, আর 5 দিয়ে কাটো, 5 এটা 40, মানে 16 লিটার হলো দুধ তোলা হয়েছে। জল কতটা তোলা হয়েছে, জল তাহলে তোমরা করবে 40 ইন্টু 2 এর 5 করবো, 3 এর 5 হয়ে গেল, 2 এর 5 করো, 5 আটা 40, মানে তোমার এখানে 3 আটা উপরে যাচ্ছে, 24 যাচ্ছে, তিন আটা উপরে যাচ্ছে 24, আর 8 দুগুণি হলো 16 লিটার। ওকে, এই গেল, এটা আমাদের তোলা হয়েছে, তাহলে তোলো, এখান থেকে যদি আমি জল তুলে দিই, -16 করে দাও, কত থাকছে এখন জল, 6 6 মিলে গেলে 0, এখানে পাচ্ছে 80 লিটার হলো জল পাচ্ছি এখন। এখন দুধ কত পাচ্ছি, এখান থেকে বাদ দিয়ে দাও 24, বাদ দিয়ে দিলে 4 4 মিলে গেলে 0, এখানে 120, এটা হচ্ছে দুধ। এবার দেখো বলেছে বর্তমানে আরো কি করেছে, 9 লিটার দুধ যোগ করেছে, মানে এখন তো 120 হলো, এর সঙ্গে আরো 9 যোগ করো, কত হয়ে গেল, 129 হয়ে গেল। এবার বলেছে অনুপাত কত হবে, তাহলে এবার করো, দুধ ইস্টু জল যদি আমরা করি, দেখো 129:80, এটাকে আর ছোট করা যাচ্ছে না, মানে অপশন নাম্বার ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। বলেছে দেখো একটি নির্দিষ্ট রাশি সরল সুদে 5 বছরে তোমার বলেছে 10,650 টাকা এবং 6 বছরে 11,076 টাকা হয়ে যায়, রাশিটি কত। মনে করো রাশিটি, বা এখানে যেটা আসল চেয়েছে, আসল মনে করো
ঠিক আছে, এটাকে এক কাজ করো, এটাকে সিম্পল একটা পদ্ধতি দেখিয়ে দিই, ওইভাবে এটাকে করো। দেখো 6 বছরে কত বলেছে, 6 ইয়ারে বলেছে 11,076, এইটা হবে, এটা কিন্তু সুদ আসল মিলে। 5 বছরে কত হবে সুদ আসল মিলে, তোমার বলেছে 10,650, দুটোকে বিয়োগ করবে, তাহলে 1 ইয়ারে কত হবে, 1 ইয়ারে যেটা পাবো বিয়োগ করে সেটা পাবো সুদ। 1 ইয়ারে সুদ কত 6, আর এখানে কত পাচ্ছি 5 2 7, 6 কত হলে 10, 4 হলে হাতে 1 রয়েছে, 10 আর 1 11, 426 পাচ্ছি কি 1 ইয়ারের সুদ। ঠিক আছে, যে কোনো একটা ধরে করো, 6 বছর ধরে করতে পারো, 5 বছর ধরে করতে পারো, আমি 5 বছর ধরে করছি। তাহলে 5 বছরের সুদ কত হবে, 1 বছরের সুদ যদি 426 টাকা হয়, 5 বছরের সুদ হবে 426 ইন্টু 5, গুণ করো, 30-এর শূন্য, হাতে 3 রয়েছে, 5 দুগুণে 10, 3-এ 13, 3 হাতে 1 রয়েছে, 4 5 20 আর 1 21, এইটা হবে সুদ 5 বছরের। তাহলে আসল কত বলো, আসল হবে মানে আমাদের রাশি বা আসলটি কত, 5 বছর ধরেছি মানে 5 বছর সুদে আসলে এইটা, 5 বছরে সুদে আসলে হলো এইটা, সুদ কত 2130, 2130, সুদ আসল থেকে তুমি যদি সুদ বাদ দিয়ে দাও পড়ে থাকবে কি আসল পেয়ে যাবো, তাহলে শূন্য, এখানে পাচ্ছি 2, এখানে পাচ্ছি 5, এখানে পাচ্ছি 8, তাহলে 8,520 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সিতে আছে। নেক্সট দেখো বলেছে দুটি সংখ্যার অনুপাত হলো তোমার 9:16, তাদের গসাগু হলো 34, এই দুটি সংখ্যার লসাগু কত। দেখো অনুপাত 9:16 আছে, ঠিক আছে, মানে 9:16, একটা যদি তোমার 9x হয় আর একটা হবে কত 16x হবে। ওকে, এই দুটোর মধ্যে কমন কি যাচ্ছে, কমন যাচ্ছে x, তাহলে x হলো গসাগু, যেটা কমন যায় সেটা গসাগু। তাহলে x যদি গসাগু হয়, প্রশ্নে বলেছে গসাগু 34, তাহলে x এর মান 34, তাহলে 9x এর মান কত হবে 34 ইন্টু 9, আর 16x এর মান কত হবে, 16x এর মান হবে 34 ইন্টু 16 হবে এদের। তাহলে এইটা আর এইটা লসাগু করতে বলেছে, এই দুটো যখন লসাগু করবে, এলসিএম যখন করবে, তাহলে আমাদের কি কি যাচ্ছে, দুটোর মধ্যে 34 তো কমন যাচ্ছেই, আর আমাদের 9 ইন্টু 16, এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। ক্যালকুলেশন করো, 4 নং 36-এর 6, হাতে 3 রয়েছে, আর 3 নং 27, আর 3-এ 30 ইন্টু 16। ওকে, গুণ করো, 6 × 96, এখানে 96 পাচ্ছি, আর 3 × 48, তো এইটা হবে আমাদের অ্যান্সার, 4,896 হবে অ্যান্সার। ওকে, যেটা আমাদের অপশন নাম্বার বিতে আছে। এবার দেখো কি বলেছে, 12 নম্বর আমাদের বলেছে অমর তার টিভিটি তোমার 1,540 টাকায় বিক্রি করে ও তার 30% ক্ষতি হয়, কত দামে টিভিটি বিক্রি করলে 30% লাভ হতো। দেখো ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করতে গেলে 1540 আছে, এত টাকায় বিক্রি করে 30% ক্ষতি, মানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করতে গেলে উপরে 100 দেবো, আর 30% ক্ষতি মানে নিচে যাবে হলো 70, যেহেতু 30% ক্ষতি হয়েছে, শূন্য শূন্য কাটো, 7 দিয়ে কাটো, 7 দুগুণি 14, 1 লাগবে, 7 দুগুণি 14, কত পাচ্ছি 2200, এটা হলো ক্রয় মূল্য। বলেছে 30% লাভ করতে হবে, তাহলে সেলিং প্রাইস কত হবে 2200, এই ক্রয় মূল্যের উপর 30% লাভ মানে 130/100 হয়ে যাবে আমাদের সেলিং প্রাইস, শূন্য 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 বাদ দিয়ে দাও, তাহলে 22 ইন্টু 130 হবে আমাদের অ্যান্সার। 22-কে 130 দিয়ে গুণ করলে কত হচ্ছে, লাস্টে তো একটা শূন্য পাচ্ছি, আর 13 দুগুণে 26, 26 মানে 6 2 6 হবে আমাদের অ্যান্সার। ওকে, 2860, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে রয়েছে, ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এইটা কি বলেছে আমাদের, 40টি সংখ্যার গড় আছে 71, যদি 100 সংখ্যাটির 140 দ্বারা প্রতিস্থাপিত হয় তবে গড় কত বাড়বে। দেখো 40টির মোট বার করো, 40টির মোট কত হয় বলো, গুণ করতে হয়, 71 ইন্টু 40 করো, লাস্টে একটা শূন্য পাচ্ছি, 4 4, 4 7 28, এটা পেলাম মোট। বলেছে যদি 100 সংখ্যাটি 140 দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে গড় কত বাড়বে, মোটে কত বাড়ছে বলো তো, মোট বাড়ছে 140 দ্বারা চেঞ্জ হবে তাই তো, আর এখানে 100, দুটো ডিফারেন্স করো, মোট তাহলে বাড়বে হলো 40 বাড়বে টোটাল, তাহলে এখান এর সঙ্গে 40 যোগ করে দাও, কত হচ্ছে দেখো 0 4 4 8 28, এটা পাচ্ছি হলো মোট, তাহলে গড় কত বাড়বে 40টির
মোট পেয়েছি এইটা এখন, তাহলে 40টির গড় কত? নতুন গড় কত আসছে? নতুন গড় 2880 বাই 40 আসবে। সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, কতগুলি সংখ্যা আছে। শূন্য শূন্য কাটো, 4 দিয়ে কাটো, 4 7 8, 4 দুগুনি 8, নতুন গড় পেলাম 72। তাহলে বাড়লো কত? এখন 72, আগে ছিল কত? 71 ছিল। তাহলে 72 মাইনাস 71 বাড়লো কত? 1, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। ডি হবে কারেক্ট অ্যান্সার। 15 নম্বর দেখো কি বলেছে, সরল সুদে কিছু মূলধন 10 বছরে দ্বিগুণ হয়, একই হারে কত বছরে এটি 3 গুণ হবে? দেখো 10 বছরে দ্বিগুণ হচ্ছে, ঠিক আছে, সরল সুদের হারে। মানে মনে করো পি একটি টাকা, সরল সুদের ক্ষেত্রে আমরা কি জানি, আই সমান সমান টি আর বাই 100, মানে পি একটি টাকা, টি কত? 10 বছরে, আর কত জানি না, বাই 100 সমান সমান কি হয়ে যাবে? 10 বছরে দ্বিগুণ হয়ে যাবে, মানে সুদ হবে শুধু পি আসবে। দেখো 10 বছরে দ্বিগুণ মানে কি, সুদ আসল মিলে 2p হবে, তাহলে সুদ কত? শুধু পি আসবে। পি পি কেটে দাও, 10 দিয়ে কাটো, 10 পাচ্ছি, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে আর ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে 10% পাচ্ছি সুদের হার। এবার দেখো বলেছে যে একই হারে কত বছরে 3 গুণ হবে? 3 গুণ মানে 2p থাকবে সুদ, তাহলে পি ইন্টু টি জানি না, আর কত? 10% বাই 100 সমান সমান কত দেবো? এ পাশে দেবো 2p। 3 গুণ মানে কি, সুদ আসল মিলে 3 গুণ, তাহলে সুদ হবে 2p। পি পি কেটে দাও, 10 দিয়ে কাটো, 10 10কে 100, তাহলে টি ইকুয়াল টু কত পাচ্ছে? কোনাকুনি গুণ করো, 20 বছর হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। 16 নম্বর দেখো বলেছে একটি ট্রেন 100 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় নেয় 13.5 সেকেন্ড এবং একটি 205 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে সময় নেয় 18.25 সেকেন্ড, ট্রেনটির গতিবেগ কত? ঠিক আছে, এবার দেখো একটা জিনিস বোঝো, এখানে ট্রেনটার দৈর্ঘ্য তো সমান, তাই না? ট্রেনটি যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তখন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছে, গতিবেগ আমি এক্স ধরছি, গতিবেগ ইকুয়াল টু এক্স, ঠিক আছে। এক্স এটাকে এক্স মিটার পার, যেহেতু সব সেকেন্ড আর মিটারে রয়েছে, গতিবেগ তুমি এক্স মিটার পার সেকেন্ড ধরো, এক্স মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে 13.5 সেকেন্ডে কতটা যাবে, তাহলে আমাদের গুণ করতে হবে। গতিবেগ যদি এক্স হয়, ডিস্টেন্স সমান সমান কি, ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম, স্পিড কত? এক্স, আর ইন্টু টাইম কত? এইটা, দুটো গুণ করলে হচ্ছে 13.5 এক্স, এটা পেলাম ডিস্টেন্স। এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 110 প্লাস 10-এর দৈর্ঘ্য। কেন? একটু বুঝে নাও, ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি 110 প্লাস 10। দেখো ট্রেনটি এত সেকেন্ডে কতটা ডিস্টেন্স যাবে, নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, যেহেতু প্ল্যাটফর্ম অতিক্রম করছে মানে ট্রেনের দৈর্ঘ্য 10 হিসাবে লিখছি, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হলো 110, তাহলে এতটা যাবে। আবার দেখো একইভাবে যদি আমি বলি আর একটা প্রসেসে, তোমার এখানে বলতে পারি এই এত মিনিটে, সরি এত সেকেন্ডে কতটা যাবে, গতিবেগ হলো এক্স মিটার পার সেকেন্ড, তাহলে তোমার এত সেকেন্ডে কত যাবে, 1 সেকেন্ডে যাচ্ছে এক্স, তাহলে এত সেকেন্ডে যাবে, এটাকে গুণ করতে হবে, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম করো, এটা টাইম আর এর সঙ্গে স্পিড গুণ করে দাও, এইটা পেলাম ডিস্টেন্স। সমান সমান লেখো কতটা অতিক্রম করছে, প্ল্যাটফর্ম প্লাস নিজের দৈর্ঘ্য, প্ল্যাটফর্ম মানে 205 প্লাস ট্রেনের দৈর্ঘ্য মানে 10 লেখো, ঠিক আছে, প্ল্যাটফর্ম প্লাস 10। এদিকে আবার একটা জিনিস দেখো, দুটোকে যদি আমি ঘুরিয়ে দিই, মানে 10 প্লাস 110 ইকুয়াল টু 13.5 করি, এটাকে আমি লিখতে পারি 10 সমান সমান 13.5 এক্স, 110কে ওপাশে পাঠাও মাইনাস 110। ঠিক একইভাবে এখানে আমি লিখতে পারি 10 সমান সমান 18.25 এক্স মাইনাস 205। ওকে, এইটার মতন করে আমরা এটা লিখলাম, ঠিক আছে, ক্যালকুলেশনটা একটুখানি দেখে নেবে। এবার দেখো এটাও আমাদের 10-এর দৈর্ঘ্য এইটুকু, এটাও আমাদের 10-এর দৈর্ঘ্য, দুটোকে আমি ইকুয়াল লিখতে পারি কারণ 10-এর দৈর্ঘ্য তো একই রয়েছে। তাহলে লেখো 13.5 এক্স মাইনাস 110 ইকুয়াল টু 18.25 এক্স মাইনাস 205। ক্যালকুলেশন করো, 13.5 এক্স মাইনাস 18.25, এক্সগুলিকে একদিকে আনো, এদিকে করো মাইনাস 205, এটাকে ওপাশে পাঠাও প্লাস 110, ঠিক আছে। এবার ক্যালকুলেশন করো, যদি বিয়োগ করি কত যাচ্ছে, এখানে যাচ্ছে হলো 13.5, এটাকে নিচে বসো, এখানে এখানে পাচ্ছি 5 চলে আসবে এখানে,
আর এখানে তোমার কত আছে, 5 কত হলে 12, 7 5 12, এখানে পাচ্ছি 7, হাতে 1 রয়েছে, 3 আর 1 4, 4 কত হলে 8 হলে 4 হলে এইটা পাচ্ছি। ইকুয়াল টু এখানে কত পাচ্ছি দেখো, মাইনাস হবে যেহেতু এটা বড়। এখানে দেখো পাচ্ছি, এখানে তোমার 205 থেকে 110 বিয়োগ করো, এখানে পাচ্ছি হলো 5 নেমে যাচ্ছে। এখানে যদি 1 কত হলে 10 হয়, 9 হলে হাতে 1 রয়েছে, তোমার 1 আর 1 2 মিলে যাচ্ছে, 95 পাচ্ছি, -95, মাইনাস মাইনাস কেটে দাও, এখানে দশমিক তুলে দাও, এখানে 100 করো। এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 5 দিয়ে কাটো, 5 19 95, এখানে কত পাচ্ছি তোমার, এখানে যদি আমরা করি 5 আর 40, 5 নং 45, 5 নং 45 দাও, 46 আছে, 2 লাগবে, এখানে 5 করো, 5 5 25, ওকে। এখানে 19 দিয়ে কাটো, দেখো 5 19 95, 5 দিয়ে কাটো, দেখো 5 20 100। তাহলে এক্স এর মান তোমরা ক্যালকুলেশনটা নিজের মতো করবে, দেখবে এক্স এর মান 20 আসবে। এক্স এর মান যদি 20 হয়, আমাদের এক্স এর মান যদি 20 বসাই, তাহলে এখানে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার কত হয় বলো। এক্স এর মান 20, এটা মিটার পার সেকেন্ডে বেরোলো, তাহলে 20 মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় যেতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়। এটাকে 5 দিয়ে কাটো, 4 5 20, তাহলে 4 18 72 কিমি পার ঘন্টা হবে অ্যান্সার। মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টায় যেতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হয়। অপশন নাম্বার এ হবে কারেক্ট অ্যান্সার, ওকে। এইটাকে তোমরা এই লাইন থেকে ডাইরেক্ট শুরু করবে, ঠিক আছে। আমি এতটা করলাম তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। যখন বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবে, তখন তুমি ডাইরেক্ট বলতে পারো 10 সমান সমান যতটা ডিস্টেন্স যাচ্ছে তার থেকে আমি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাদ দেবো প্রথমবার, আবার পরের বার দেখো যতটা ডিস্টেন্স যাচ্ছে তার থেকে আমি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাদ দেবো, তাহলে আমার ট্রেনের দৈর্ঘ্য হয়ে গেলো। মানে এইটুকু হলো তোমার অঙ্ক, ঠিক আছে, এইটুকু অঙ্ক। আর আগেরগুলো শুধু বোঝানোর জন্য আমি তোমার 17 নম্বর দেখো বলেছে, পি যদি কিউ থেকে 40% কম হয়, তাহলে কিউ হলো পি এর থেকে কত শতাংশ বেশি। দেখো পি করো, কিউ করো, পি কিউ থেকে 40 কম, মানে যার থেকে বলবে তাকে 100 ধরবে, কিউকে 100 ধরো, এখানে তাহলে 60 করবো, 40% কম। এবার দেখো বলেছে, তাহলে কিউ পি এর থেকে কত বেশি, কিউ পি এর থেকে কত বেশি, দেখো 40 বেশি, কততে, এই 60-এর উপরে, তাহলে 60-এ বেশি হলো 40, একে কত 100-তে কত, মানে গুণ 100 করো, 0 0 কাটো, 2 দিয়ে কাটো, 3 দুগুণি 6, 2 দুগুণি 4, মানে কত পাচ্ছি 200/3, 200/3 করলে কত হচ্ছে দেখো, 3 ছক 18, 20 পাচ্ছি, 3 ছক 18 করো, 2 পাচ্ছি, পয়েন্ট দিয়ে 0, 3 ছক 18 করো, দেখো তার মানে অপশন নাম্বার বি কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। ভাগ করবে 3 ছক 18 19 20, দেখো এইভাবে আমাদের চলতে থাকবে, এখানে 6 আসবে, তো অপশন নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে। এটাকে মান বলে, ওকে, মানে মিলছে না, ঠিক আছে, পরপর আমাদের এটা আসতেই থাকবে। অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। 18 নম্বর দেখো বলেছে, কপিল যদি 20টি আম 50,000 টাকায় বিক্রি করেন, তাহলে তিনি 5টি আমের ক্রয় মূল্যের সমান লাভ করেন। একটি আমের ক্রয় মূল্য কত, ঠিক আছে, 20টি আম 50,000 টাকায় বিক্রি করেছে, তাহলে 20টির সেলিং প্রাইস কত, 20টির সেলিং প্রাইস হলো তোমার 50,000 টাকা। আর কি বলেছে, তিনি 5টি আমের ক্রয় মূল্যের সমান লাভ করে, ঠিক আছে, 20টির সেলিং প্রাইস 50,000 টাকা। আমরা একটা জিনিস বলতে পারি, সেলিং প্রাইস সমান সমান তোমার কস্ট প্রাইস প্লাস প্রফিট, মানে ক্রয় মূল্য আর লাভ যোগ করলে আমরা সেলিং প্রাইস পাই। একটা জিনিস দেখো, ক্রয় মূল্য কত বলেছে, 5টি আমের ক্রয় মূল্যের সমান লাভ করেন, মানে এখানে বলতে পারি 5 CP প্লাস কত, সরি এখানে 5 না, এখানে 20 CP হবে, ঠিক আছে। সিপি মানে কি, টোটাল 20টির, তো এখানে 20টির সিপি প্লাস লাভ করছে কটা, 5টি আমের ক্রয় মূল্যের সমান লাভ করছে, মানে এখানে 5 CP বলতে পারি এই প্রফিটের বদলে, মানে 5টি আমের ক্রয় মূল্যের সমান লাভ করছে, মানে কি এখানে 5 CP বলতে পারি। 5টি আমের ক্রয় মূল্য বার করলাম, তাহলে আসলে ক্রয় মূল্য কত, 20টি আম, তাহলে 20 CP হচ্ছে, আর এখানে এক্সট্রা লাভ করছে 5টি আমের ক্রয় মূল্য, তাহলে 5 CP, এই দিকে যাবে হলো 20 SP যাবে, বোঝা গেল। যেহেতু 20টি আমের বিক্রয় মূল্য, বিক্রি করে লাভ হচ্ছে কত, মানে বিক্রি করে লাভ হচ্ছে হলো 5টি আমের ক্রয় মূল্য, তাহলে আমি কস্ট প্রাইস আর এদিকে প্রফিট যোগ করে আমরা পেয়েছি এদিকে সেলিং প্রাইস, ওকে। এবার দেখো 20 SP ইকুয়াল টু 25 CP, এটাকে ছোট করো, 4 5 20, 5 5 25, তাহলে SP বাই CP ইকুয়াল টু এখানে পাচ্ছিল 5/4। এবার দেখো, তাহলে 20টি আমের সেলিং প্রাইস 50,000 টাকা, আর রেশিওতে আমি কত পেয়েছি, রেশিওতে পেয়েছিল 5, ঠিক আছে।
তাহলে 5-এর মান আমরা বলবো হলো 50,000। তাহলে এই 4-এর মান কত হবে? 5-এর মান 50,000 হলে 1-এর মান কত হবে? 5 দিয়ে কাটো, 10,000। এখানে লেখো 10,000। তো 4-এর মান কত হবে? 4-এর মান হলো 40,000 হবে। ঠিক আছে, 4-এর মান যদি 40,000 হয়, এখানে কটি আম রয়েছে? 20টি আমের আমরা হিসাব করছিলাম। দেখো 20টি আমের ক্রয় মূল্য এইভাবে হিসাব করছিলাম। তাহলে 4-এর মান যদি 40,000 হয়, তাহলে এই 20টি আমের ক্রয় মূল্যই হবে আমাদের 40,000। তাহলে একটি আমের ক্রয় মূল্য কত? 20টি আমের ক্রয় মূল্য 40,000 হলে একটির হবে 40,000 বাই 20। এটা কাটো, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4 মানে 2000 পাচ্ছি। ইকুয়াল টু 2000 হবে আমাদের অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বিতে আছে। 19 নম্বর দেখো বলেছে, স্থির জলে নৌকার বেগ 10 কিমি/ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি/ঘন্টা। স্রোতের অনুকূলে 56 কিমি যেতে নৌকাটির কত সময় লাগবে? দেখো নৌকা ও স্রোতের অঙ্কের দেখবে আমার সুবিদ্যার স্যারের এবং চঞ্চল ঘোষ স্যারের বইও করানো রয়েছে। ওখান থেকে অবশ্যই বেসিক কনসেপ্টটা একটুখানি শিখে নিও। দেখো আমরা একটা ছক ইউজ করতাম নৌকা ও স্রোতের ক্ষেত্রে, সেই ছকটা একটু দেখে নাও। লাস্টে কি থাকবে? প্রতিকূল থাকবে, তারপরে আমি শর্ট ফর্ম লিখছি, তারপরে থাকবে হলো স্রোত থাকবে, যারা যারা বেসিক ক্লাস করেছো তারা তারা রিলেট করতে পারছো। তারপরে থাকবে হলো স্থির জলে নৌকার গতি, মাঝখানে লিখছি স্থির জল। তারপরে আবার একটা শোক করবে, আবার একটা ছক করে এখানে লিখবে স্রোত, এবং সবার লাস্টে লিখবে হলো অনুকূল। এই গেল ছক কমপ্লিট। এদিকে যেতে গেলে যোগ করতে হয়, এদিকে আসতে গেলে বিয়োগ করতে হয়। এবার করো, স্থির জলে নৌকার গতিবেগ 10 কিমি/ঘন্টা, তাহলে স্থির জলে 10 বসাও। এইগুলি কিন্তু সব গতিবেগে লিখবে এই ছকে। এবং স্রোতের গতিবেগ 4, মানে এটাও 4 যাবে, এটাও 4 যাবে, স্রোত গেল। তাহলে অনুকূলে চেয়েছে, এদিকে যেতে যোগ করতে হয়, মানে কত হলো? 10 4 অনুকূলে হয়ে গেল 14 ঘন্টা, এটা অনুকূলে গতিবেগ। তাহলে 56 কিমি যেতে কত টাইম লাগবে? 1 ঘন্টায় যায় 14 কিমি, তাহলে 56 কিমি যেতে লাগবে 56/14। কাটাকুটি করলে 4 ঘন্টা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। নেক্সট দেখো নৌকা স্রোতের অঙ্ক, এটাকেও তুমি আগে ছক করে নাও। প্রতিকূল থাকবে, তারপরে থাকবে হলো স্রোত থাকবে, তারপরে থাকবে হলো স্থির জল, তারপরে আবার স্রোত থাকবে, তারপরে সবার লাস্টে থাকবে অনুকূল থাকবে। এই গেল ছক কমপ্লিট। এবার তুমি ক্যালকুলেশন করো। একটি নৌকা স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার যায় 56 মিনিটে। এইগুলি বলেছে সব গতিবেগে করতে হয়, তো গতিবেগে করে নাও। 56 মিনিটে যাচ্ছে হলো 14 কিমি, গতিবেগ মানে কত? 1 ঘন্টায় বার করতে হবে। তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা, 60 মিনিটে কত যাবে? তোমরা বলবে 14 ইন্টু 60 মিনিটে বেশি যাবে, মানে 60/56। 4 দিয়ে কাটো, এটাকে 14 দিয়ে কাটো, 14×56, 4 দিয়ে কাটো, 4×15 = 60। তাহলে 1 ঘন্টায় যাবে 15 কিমি। এটা কিসে? প্রতিকূলে, তাহলে প্রতিকূলের ঘরে লিখবো 15। আর কি বলেছে? স্রোতের গতিবেগ 2 কিলোমিটার, তাহলে এখানেও 2 বসাও, এখানেও 2 বসাও। স্থির জলে নৌকার গতিবেগ কত? এইদিকে যেতে গেলে কি করতে হয়? যোগ করতে হয়, মানে 15 দিয়ে কত হবে? 17 হবে অ্যান্সার, 17 কিমি/ঘন্টা, যেটা আমাদের অপশন নাম্বার ডিতে আছে। নেক্সট অঙ্ক দেখো, এটাতেও সেম ভাবে আগে ছক করো। এখানে রয়েছে দেখো প্রতিকূল, তারপরে স্রোত রয়েছে, তারপরে রয়েছে হলো স্থির জল লিখবে, এই ছকটাকে মনে রাখবে। আবার লিখবে স্রোত, এবং সবার লাস্টে লিখবে অনুকূল। এই গেল ছক কমপ্লিট। এবার দেখো, একজন মানুষ প্রতিকূল গতিতে 10 কিমি/ঘন্টা এবং অনুকূল গতিতে 18 কিমি/ঘন্টা বেগে যেতে পারে। তাহলে প্রতিকূলে 10 লিখবে, অনুকূলে লিখবে 18। স্থির জলে নৌকার গতিবেগ কত? দেখো যখন প্রতিকূল দেওয়া থাকবে তখন স্থির জলে বার করতে গেলে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 করবে। তাহলে অনুকূল কত? 18 প্লাস প্রতিকূল হলো 10/2। 18 আর 10-এ কত হচ্ছে? 28/2। এটাকে কাটাকুটি করলে 14 দুগুণে 28, তো 14 কিমি/ঘন্টা হবে আমাদের অ্যান্সার। ওকে, তো এখানে হবে 14। দেখো তাহলে স্রোতের গতিবেগ দেখো, এখানেও 4 আসছে, এখানেও 4 আসছে, দুটো মিলে গেল। ঠিক আছে, এদিকে যেতে গেলে যোগ করতে দেখো, যোগ যোগ করে দেখো 18 পর্যন্ত চলে আসবে। তাহলে অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার, যেহেতু স্থির জলে নৌকার গতিবেগ মানে এইটা চেয়েছে, মিডিলেরটা। 22 নম্বর দেখো কি বলেছে, আয়তক্ষেত্রের প্রস্থ 200 সেমি ও এর কর্ণ 520 সেমি হলে এর পরিসীমা নির্ণয় করো। ঠিক আছে, আয়তক্ষেত্রের প্রস্থ বলেছে 200 সেমি। একটা ছবি আঁকো, এই যে মনে করো আয়তক্ষেত্র, এই দিকেরটা কত সেমি? 200 সেমি। এর কর্ণ মানে কোনটা? এইটা। এইটা কত বলেছে? এটা দেখো 520 সেমি।
আমাদের পরিসীমা মানে কি? পরিসীমা মানে হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য তো আমরা জানি না, প্রস্থ আমরা জানি 200। প্রস্থ কত জানি? 200। এখানে দৈর্ঘ্য কত আমরা জানি না, দৈর্ঘ্যটাকে আমাদেরকে বার করতে হবে। দেখো এইখানে আমরা কিন্তু একটা ত্রিভুজ পাচ্ছি, তাই না? এইটুকু দেখো একটা ত্রিভুজ, এইটুকু কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা হলো সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? এখানে পিথাগোরাসের সূত্র আমরা অ্যাপ্লাই করব। অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে তোমার অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। যোগ ভূমি স্কয়ার। ওকে, এবার দেখো অতি কত? 520। তাহলে এখানে দেখো 520 স্কয়ার ইকুয়াল টু দাও লম্ব কত? লম্ব হলো 200। তাহলে এখানে দেখো 200 স্কয়ার যোগ কত? ভূমি স্কয়ার মানে কি? ভূমি আমরা জানি না, মনে করো এক্স, তাহলে এক্স স্কয়ার। এবার ক্যালকুলেশন করো, এটাকে ঘুরিয়ে যদি আমরা লিখি তাহলে আমাদের কত দাঁড়াবে? দেখো এক্স স্কয়ার ইকুয়াল টু 520 স্কয়ার, এটাকে ঘুরিয়ে লিখছি শুধু, মাইনাস 200 স্কয়ার চলে আসবে। ঠিক আছে, এটাকে যখন ঘুরিয়ে লিখছি দেখো এটাকে, এই টোটালটাকে এই পাশে পাঠাও, 520কে এই পাশে পাঠাও, তাহলে এই 200টা এই পাশে যখন ছিল প্লাস ছিল, ও পাশে পাঠালে দেখো মাইনাস হয়ে গেল। ঠিক আছে, মানে ভূমি স্কয়ার সমান সমান অতি স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। ঠিক আছে, এটা হলো সূত্র। এবার ক্যালকুলেশন করো, 520 স্কোয়ার বার করো। স্কোয়ার বার করার শর্টকাট নিয়ম কি? শূন্য রয়েছে মানে দুটো শূন্য তো আমাদের আসবেই। আর 52 স্কোয়ার বার করার জন্য প্রথমে 2 স্কোয়ার 4 বসাবে, গুণ করো, 5 দুগুণি 10, সেটাকে আবার 2 দিয়ে গুণ করো, 10 দুগুণি 20, 20 শূন্য বসাও। ঠিক আছে, হাতে রয়েছে কত? 2 রয়েছে। এবার 5 স্কোয়ার করো, 5 স্কোয়ার 25 2 27, এইটা হবে। ঠিক আছে, মাইনাস করো। আর এইখানে তাহলে কত আসবে? এখানে আসবে 2 স্কোয়ার 4, আর দুটো শূন্য মানে 4টে শূন্য হয়ে যাবে, এই দাঁড়ালো। ওকে, এখানে কত দাঁড়াচ্ছে দেখো? 1 2 3 4 5 6, 1 2 3 4 5, এই দুটোকে বিয়োগ করো, 2 7। এক কাজ করো, এখানে 4টে শূন্য আছে, মানে এই 4টেকে আমি বসিয়ে দিচ্ছি, 1 2 3 4, তাহলে 0 0 4, এখানে শূন্য বসে গেল। ঠিক আছে, 4 কত হলে 7, 4 5 6 7, 3 7 হচ্ছে, হাতে 1 রয়েছে মানে এইটা পাচ্ছি। সরি, 4 3 7 মানে 23 পাচ্ছি এখানে। ঠিক আছে, 2304 পাচ্ছি। এবার বলো 2304 মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু দাঁড়াচ্ছে তোমার হলো 2304 আর দুটো শূন্য। তাহলে এক্স এর মান বার করতে হবে। এক্স কত দাঁড়াবে? √2304 দুটো শূন্য। ঠিক আছে, এটাকে আমি বর্গমূল আকারেও করতে পারি, মানে এইভাবে করতে পারি। দেখো 2304 অবধি আসবো আমি, আর লাস্টে দুটো শূন্য আনি। চলো, লাস্টের দিক থেকে জোড়ায় জোড়ায় ধরতে হয়, মানে এটা জোড়া আছে, এটা জোড়া আছে, এটা জোড়া আছে। এবার সবসময় স্কোয়ারের ঘর নামতা পড়তে হয় যখন আমি বর্গমূল করছি। ঠিক আছে, এগুলি আমরা শিখেছি। স্কোয়ার ঘর নামতা পড়া, দেখো 4 4 16, 5 5 25 বেশি হয়ে যাবে, মানে 4 4 এখানে দেবো আমি 16 দেবো। ঠিক আছে, বিয়োগ করো, 6 কত হলে 13, 7 13, এখানে 7 আসছে, হাতে 1, দেখো 1 আর 1 2 মিলে গেল, এখানে জোড়ায় নামবে মানে 0 4 নেমে যাবে। এই যে 4, এই 4-এর ডবল এখানে বসাও, 4 ডবল কত? 8, এখানে 8 বসাও। এবার এমন কিছু দিয়ে গুণ করতে হবে যাতে আমাদের টোটালটা মেলে। ঠিক আছে, এখানে দেখো তোমার লাস্টে 4 কার কার আছে? 2 স্কোয়ার 4 আসে, এটাকে তুমি যদি 8 স্কোয়ার করো, তোমার 8 স্কোয়ার তো 4 আসছে, তাই না? 8 স্কোয়ার দিয়ে করো, দেখো 8 স্কোয়ারের লাস্টে 4 আসছে, 8 স্কোয়ার কত? এখানে 8 দিলে এখানেও তুমি 8 দেবে, গুণ করো, 8 8 64, 4 হাতে 6 রয়েছে, 8 8 64 আর 6 70, দেখো মিলে গেল। ওকে, তো 48 কিন্তু হবে এইখানে, আর এই দুটো শূন্যর জন্য একটা শূন্য এখানে বাড়বে, তাহলে এখানে একটা শূন্য মানে 480 পাবো। ঠিক আছে, এক্স এর মান কত? 480। তাহলে এই দৈর্ঘ্য কত হবে? মানে এইটা হলো 480। দেখো এবার দৈর্ঘ্যও পেয়ে গেলাম, প্রস্থও পেয়ে গেলাম, তাহলে এখানে লেখা হলো 480। তাহলে ইকুয়াল টু দাও 2 ইন্টু দুটো যোগ করো, 0, এখানে পাচ্ছি 8, 4 2 6, এইটা পাচ্ছি, তাহলে 0 8 দুগুণি 16, 6 হাতে 1 রয়েছে, 6 দুগুণি 12 1 13, 1360 হবে আমাদের অ্যান্সার। এটা হবে পরিসীমা, এত সেমি, যেটা আমাদের অপশন নাম্বার এ তে আছে। 23 নম্বর দেখো কি বলেছে,
দুটি সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু 132 এবং তাদের গরিষ্ঠ সাধারণ গুণিতক গসাগু 11 এবং একটি সংখ্যা 11 হলে দ্বিতীয় সংখ্যা কত? দেখো অপর সংখ্যা সমান মনে রাখবে, অপর সংখ্যা ইকুয়াল টু তোমার লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা। ওকে, দেখো লসাগু কোনটা? লসাগু হলো 132 ইন্টু গসাগু কোনটা? গসাগু হলো 11 বাই একটি সংখ্যা কত? 11। এবার এটাকে ক্যালকুলেশন করো, 11 কেটে দাও, থাকলো কত? 132। তাহলে 132 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। 24 নম্বর দেখো কি বলেছে, এক দোকানদার 216 টাকায় একটি পণ্য কিনে 270 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? দেখো লাভ কত হচ্ছে, লাভ মানে কি, প্রফিট ইকুয়াল টু সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। সেলিং প্রাইস কত? 270 টাকায় বিক্রি করছে, এত টাকায় কিনার কিনেছে কত? 216 টাকায়, বিয়োগ করে দাও, তাহলে লাভ পেয়ে যাবো। এখানে কত হচ্ছে, 6 কত হলে দাও? 4 হলে, হাতে আমার 1 রয়েছে, 1 আর 1 2, 2 কত হলে 7 হলে, 5 হলে 7 হচ্ছে, এখানে 2 2 মিলে গেলে 54 পেলাম। এটা লাভ। লাভ লোকসান কার উপর দেবো? ক্রয় মূল্যের উপর, মানে 216 টাকার উপর লাভ হচ্ছিল 54 টাকা, একে কত 100 কত মানে গুণ 100 করো। ঠিক আছে, এটাকে দেখো 9 দিয়ে কাটাকুটি যায় নাকি, 9 দুগুণে 18, দেখো 9 দুগুণে 18, 3 লাগবে, 4 নং 36, 6 নং 54, 4 দিয়ে কাটো, 4 ছক 24, এই 6 দিয়ে কাটো, 4 ছক 24, এখানে 4 পেলাম, 4 দিয়ে কাটো, 4 পয়সে 100, তো ইকুয়াল টু 25% হবে আমাদের অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে আছে। 25 নম্বর দেখো বলেছে বার্ষিক 13% সরল সুদের হারে 4 বছর 4,800 টাকা বিনিয়োগ করলে সুদ আসল কত টাকা হবে? দেখো আমরা কি জানি, আই সমান সমান PTR/100। পি কত? 4,800 টাকা, টি কত? 4 বছর, বাই 100 ইকুয়াল টু কি পাবো আমরা? সুদ পাবো, আই পাবো। ক্যালকুলেশন করো, 0 0 0 0 কাটো, তাহলে 48কে তুমি 4 দিয়ে গুণ করো, বা 48 ইন্টু 4 তরঙ্গ আমি ডাইরেক্ট 52 করছি, গুণ করলে কত হচ্ছে দেখো, 48 ইন্টু 52 করবো, তাই তো 48 ইন্টু 52 করলে কত হচ্ছে দেখো, এখানে যদি আমি 50 এখানে 0 করে দাও, আর তোমার এখানে কত হচ্ছে দেখো, 5 আর 40 শূন্য হাতে রয়েছে 4, 4 5 20, 4 24, এটা পাচ্ছি। আর আরেকবার 2 গুণ করো, 8 দুগুণে 16 6, 4 দুগুণে 8 আর 1 9, এখানে 96, 6 9 4, এখানে 2, এইটা হবে। ঠিক আছে, 48 আর 52 গুণ করবে, 2496 হবে। এটা গেল। এবার বলো তুমি আমাকে যে সুদ আসল কত হবে? এটা কি পেলাম? সুদ পেলাম। আসল কত? আসল এইটা 4 8 2 0, এটা হলো আসল। দুটোকে যোগ করে দাও, তাহলে সুদ আসল পেয়ে যাব। এখানে লাস্টে 6, এখানে 9, 8 4 12, 2 6 রেখে 7, 7,296 টাকা হবে আমাদের অ্যান্সার। 7,296 অপশন নাম্বার বিতে আছে। 26 নম্বর দেখো কি বলেছে, 4,069কে 9 দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে? 9 দিয়ে ভাগ করে দাও, 4,069 আছে, এটাকে দাও 4 নং 36 করো, 36 আর 4 40, এখানে পেলাম 46, 5 নং 45 করো, 1 থাকছে 9 থাকছে, 9 দুগুণে 18 করো, পড়ে থাকলো কত? 1, তাহলে ভাগশেষ হবে 1, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে। যেটা নিচে পড়ে থাকে সেটা হলো ভাগশেষ। 27 নম্বর দেখো বলেছে একটি ধাতুর দ্রব্যের মূল্য 375 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 450 টাকা হয়েছে, এটি কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? ঠিক আছে, দেখো দ্রব্যের মূল্য 375 টাকা ছিল, 450 টাকা হয়েছে, কত শতাংশ বেড়েছে বলো? 450 থেকে 375 বিয়োগ করে দাও, 5 কত হলে 10, 5 হলে হাতে 1 রয়েছে, 7 আর 1 8, 8 7 15, তাহলে 7 পেলাম, হাতে রয়েছে আমাদের 1, 3 আর 1 4 মিলে গেল। ঠিক আছে, 75 বৃদ্ধি পেয়েছে কার উপরে? 375-এর উপরে, তাহলে 375-এর উপর বৃদ্ধি পেয়েছে 75, একে কত 100 কত মানে ডাইরেক্ট তুমি গুণ 100 করবে। এটাকে কত দিয়ে কাটা যায় বলো? 15 দিয়ে কাটি, 5 15 75, 15 দুগুণি 30, 7 লাগবে, 5 15 75, 5 দিয়ে কাটো, 5 5 25, 5 দিয়ে কাটো, 5 20 100 ইকুয়াল টু কত? 20 আমাদের কিন্তু অ্যান্সার হবে 20%, যেটা অপশন নাম্বার ডি তে আছে। প্রত্যেকটায় পার্সেন্ট দিয়ে দাও।
28 নম্বর দেখো বলেছে একটি বাক্সে 125টি ডিটারজেন্ট সাবান রয়েছে, যার মধ্যে 80টি ব্যবহার করা হয়েছে, কত শতাংশ সাবান বাক্সে বাকি আছে? বাকি কত আছে বলো তো? 125টির মধ্যে 80টি ব্যবহার করা হয়ে গেছে, তাহলে বাকি আছে 125 মাইনাস 80, এতটি। ক্যালকুলেশন করো, দেখো এখানে 5 নামলো, 8 4 12, তাহলে 45টি বাকি আছে। ঠিক আছে, কত শতাংশ সাবান বাক্সে বাকি আছে, কার মধ্যে দেবো? 125টি ছিল, তাহলে 125টির মধ্যে বাকি আছে কত? 45, একে কত 100 তো কত মানে গুণ 100। এটাকে কাটো, 5 দিয়ে কাটো, 5 নং 45, 5 25 125, 25 দিয়ে কাটো, 4 25 100, তাহলে 4 নং 36% হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। 29 নম্বর দেখো বলেছে রাজ্য স্তরের ক্রিকেট দলের 11 জন খেলোয়াড়ের গড় ওজন 103 কেজি, আর কোচের ওজন ধরা হলে গড় ওজন 1 কেজি বৃদ্ধি পায়, কোচের ওজন কত? দেখো, যদি আমরা খেলোয়াড়দের হিসাব করি, কতজন খেলোয়াড় আছে? 11 জন খেলোয়াড়। ঠিক আছে, দেখো 11 জন খেলোয়াড়ের মোট ওজন কত? মোট ওজন বার করতে গেলে কি করতে হয়? গুণ করতে হয়, মানে 103 আছে, 103কে আমি 11 দিয়ে গুণ করব। 103কে 11 দিয়ে গুণ করো, 103, এদিকে তোমার 103, 3 3 1 1 1 1 3 3 আসবে এটাকে গুণ করলে। ঠিক আছে, এবার দেখো, আর কোচের ওজন যদি ধরা হয় তাহলে গড় ওজন 1 কেজি বেশি, 1 কেজি বৃদ্ধি পায়, তাহলে 12 জনের কত? 12 জনের মোট ওজন কত দাঁড়াচ্ছে? 12 জনের করি, কত হবে বলো? 1 কেজি বৃদ্ধি পাচ্ছে, মানে এখানে হবে 103 করব, আর 12 জন, তাহলে এখানে কত হচ্ছে তোমার? 1 কেজি বৃদ্ধি পাচ্ছে মানে কত? এইখানে তোমার 104 করব। ঠিক আছে, 1 কেজি বৃদ্ধি পেয়ে যাচ্ছে মানে 104 করো, এখানে তোমরা 104 করো। ওকে, এখানে আমরা 104 করব, যেহেতু গড় ওজন 1 কেজি বৃদ্ধি পাচ্ছে। লোকজন কত? লোক সংখ্যা হলো 12 জন, গুণ করো, 4 12 48, 12 একে 12, তাহলে বিয়োগ করলেই তো আমরা কোচের ওজন পেয়ে যাচ্ছি, কারণ বিয়োগ করলে একজন যেটা এক্সট্রা থাকছে সেটাই আমাদের কোচ। বিয়োগ করো, এখানে কত আসছে? এখানে পাচ্ছি 5, এখানে পাচ্ছি 1, এখানে পাচ্ছি 1, 115 কেজি হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট লাস্ট অঙ্ক 30 নম্বরে চলো। দেখো, 92 সেমি কর্ণবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, একটি মানে বর্গক্ষেত্র রয়েছে, এটা এটা ঠিকঠাক হলো না, এইটা ঠিক আছে, মানে চারটে বাহুই সমান হবে। ঠিক আছে, আমি সমান করার চেষ্টা করছি। এটা মনে করো একটা বর্গক্ষেত্র, যার কর্ণ রয়েছে কত? 92 সেমি। বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি? a√2। তাহলে a√2 মানে আমি বলতে পারি 92। আমাদের কি লাগবে? ক্ষেত্রফল লাগবে, ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু স্কোয়ার, মানে এ স্কোয়ার আমাদের লাগবে। ঠিক আছে, তাহলে এর মান আগে বার করতে হবে। তাহলে একটা কাজ করো, a√2 সমান সমান লিখতে পারি 92কে ভাঙো, 92কে যদি আমি ভাঙি, 92কে এইটা লেখো, 92কে 2 দিয়ে ভাগ করে দাও, তোমার 4 দুগুণি 8, 6 দুগুণি 12, 46কে দেখো 2 দিয়ে গুণ করলে 92 পাচ্ছি। এখানে আমরা লিখতে পারি 46 ইন্টু 2কে √2 ইন্টু √2 লিখতে পারি। আর এখানে আছে দেখো a√2 আছে, √2কে এ পাশে পাঠাও, তাহলে ভাগ হয়ে যাবে, √2 কেটে দাও, এর মান কত পাচ্ছি? 46 √2 পাচ্ছি। তাহলে এবার এটা এর এ স্কোয়ার মানে 46, আর এদিকে √2, টোটালটা স্কোয়ার, তাহলে 46 স্কোয়ার কত? স্কোয়ার বার করা শর্টকাট নিয়ম করো, এখানে কত হচ্ছে দেখো, এখানে স্কোয়ার বার করা যদি শর্টকাট নিয়ম করি, 6 স্কোয়ার 36, 6 হাতে 3 রয়েছে, 4 ছক 24, দুটোকে গুণ করো, 24কে ডবল করো 48, 48 আর হাতে 3 ছিল 49, 50, 51 1 হাতে 5 রয়েছে, 4 স্কোয়ার কত? 16, 16 5 21, এইটা হবে। আর এদিকে √2 যদি স্কোয়ার করো শুধু 2 আসবে, এটাকে গুণ করো, 16 দুগুণি এখানে পাচ্ছি 32, 21 দুগুণি 42, এত বর্গ সেমি, বর্গ সেমি বা সেমি স্কোয়ার। ঠিক আছে, অপশন নাম্বার এ কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 42 32। তো চলো, এই 30টি অঙ্ক আমরা কমপ্লিট করলাম আজকের প্র্যাকটিস নাম্বার 3তে। আবার সানডেতে আবার আমরা একটা প্র্যাকটিস সেট করবো। প্রত্যেকটা প্র্যাকটিস সেটের পিডিএফ কিন্তু তোমরা গ্রুপে পেয়ে যাচ্ছ, প্র্যাকটিস করার জন্য অবশ্যই প্র্যাকটিস করো।
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট না হয়ে থাকলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই জয়েন্ট হয়ে যাবে। ওকে, আর চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো পরবর্তী ক্লাস পাওয়ার জন্য। আর ক্লাসটি অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ওকে।